আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কবুল বলার ঠিক আগ মুহূর্তে পাত্র বিয়ের আসর থেকে উঠে দাঁড়ালো আর বেশ স্বাভাবিক কণ্ঠে অস্বাভাবিক কথা উচ্চারণ করে বলল, এই বিয়েটা আমি করব না। পাত্রের বলা চারটা বাক্য পুরো বিয়ে বাড়ির জাঁকজমজপূর্ণ আনন্দটাকে নীরব করে দিতে সক্ষম হলো। মানুষ অদ্ভুত বা ভুল কিছু শুনে ফেলেছে এমন মুখ করে রইল। বাড়ির সব মানুষই পাত্রের দিকে অবাক দৃষ্টিতে চাইল, এমনকি পাত্রীও। লাল বেনারসি পরা, চোখে একাকাশ ঝলমলে স্বপ্ন নিয়ে বসে থাকা তরুণীর স্বপ্নগুলো যেন হঠাৎ করেই নিকষ কালো আধারে পরিণত হলো। পাত্রীর বাবা আজাদ শেখ ছুটে আসলেন, ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, বাবা, আমাদের পরিচালনায় কি ভুল হয়েছে বলো, আমরা শুধরে নেব, তবু এসব কথা বলো না। পাত্র ততক্ষণে মাথার পাগড়ি খুলে ফেলেছে। এবার পাত্র আজাদ শেখের দিকে দু কদম এগিয়ে গিয়ে বলল, ও আপনার মেয়ে হয়েছে, সেটাই ওর জীবনের বড় ভুল, আর এ ভুলের মাসুল ও দিবে চিরকাল। আজাদ শেখ অবাক কণ্ঠে বললেন, আমার মেয়ে হয়েছে সেটা ওর ভুল মানে? তুমি কি বলছো মসৃণ? হুট করে এমন সময় এসব কথা তো মোটেও যুক্তিযুক্ত না। আচ্ছা, আমরা সব কথা পরে আলোচনা করি নিরিবিলিতে, আগে বিয়েটা হোক। মসৃণ নামের ছেলেটা মাথা দুপাশে দুলিয়ে বলল, এই বিয়েটা আর হবে না, সেটা শুনেননি? হবে হবে করেও না হওয়ার শ্বশুরমশাই। এখন বিয়ের আসরে বসা আপনার এই বিয়ে ভেঙে যাওয়া মেয়েটাকে কে বিয়ে করবে সেটাও আমি দেখি। আপনিও বোঝেন একটা বাবার মেয়েকে বিয়ের আসরে বিয়ে না করে ফেলে যাওয়াটা কোন ধরনের কাজ। আজাদ শেখ থমকে গেলেন, সাথে চমকেও গেলেন। বিসম্মিত কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি কে? মসৃণ বাঁকা হাসল, মুখে সেই হাসি বজায় রেখেই বলল, একদিন যে মানুষটাকে আপনি বিয়ের আসরে বসিয়ে চলে এসেছিলেন, আমি তারই বোনের ছেলে, আমার খালামণি রেহানা। নামটা মনে আছে তো? আজাদ শেখ দু কদম পিছিয়ে গেলেন। বুকের মাঝে ভীষণ চাপ অনুভব হলো যেন। তার ভাই বোনেরা এগিয়ে আসলো, আজাদ শেখকে ধরে বসালো চেয়ারে। আজাদ শেখের অতীত মনে পড়ল। এমনই এক রাতে বিয়ে বাড়িতে আলোকসজ্জায় ভরপুর, চারপাশে হইচই, লাল বেনারসি পরে একটা 16 কিংবা 17 বছরের তরুণী হাজার খানেক স্বপ্ন চোখে নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিল। সে ছিল সেই তরুণীর স্বপ্ন পূরণের সাথী, কিন্তু শেষ অবধি বিয়েটা হয়নি। বিয়ের আসরে এক স্বপ্ন ভাঙা তরুণীকে ফেলে সে চলে এসেছিল নিজের বাবা চাচার হাত ধরে। কখনো আর ফেলে আসা নিস্তব্ধ তরুণীর খোঁজ নেয়নি। স্বপ্নভাঙ্গা তরুণী শেষ পরিহাস কখনো ফিরে দেখার প্রয়োজন বোধ করেনি। কিন্তু আজ সেই 25-30 বছর আগের অতীত তার সামনে নিষ্ঠুর বর্তমান হয়ে দাঁড়ালো। আজাদ শেখ উঠে দাঁড়ালো, মেয়ের হবু জামাইয়ের সামনে দুহাত জোড় করে বলল, বাবা, সে তো অনেক বছর আগের কাহিনী। তখন পরিস্থিতি প্রেক্ষাপট ছিল ভিন্ন, আর আজ আরেক রকম। সেই ঘটনার উপর ভিত্তি করে তো তুমি এসব কথা বলতে পারো না। আমার মেয়ের এত বড় ক্ষতিটা করো না, তাহলে তোমার আর আমার মাঝে পার্থক্য রইল কি? এবার বরের বেশে থাকা ছেলেটা একবার কনের দিকে তাকালো, বেশ কতক্ষণ তাকিয়ে থেকে অদ্ভুত স্বরে বলল, মুখবতী, আমায় ক্ষমা করে দিও। আমি এতিম না, আমার বাবা মা ভাই বোন সব আছে। আর আছে আমার পরিবারের সবচেয়ে সুখী সদস্য ছোট মা, যাকে তোমার বাবা অনেক বছর আগে বিয়ের স্বপ্ন দেখিয়ে রঙিন বসন্ত এনে দিয়েছিল, কিন্তু কেবলমাত্র আমার নানা যৌতুক দিতে পারেনি বলে সেই স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে দিয়ে চলে এসেছিল। যখন আমার ছোট মায়ের এমন ধ্বংসাত্মক অতীতের কথা শুনলাম, তখন আর নিজেকে ঠিক রাখতে পারিনি। তাই তোমার বাবার এই ভুলের মাসুল দিবে তুমি। বিয়ের কোণে সুখ কোনো রূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কেবল ফ্যাল করে নিচের দিকে তাকিয়ে আছে। এবার আজাদ শেখ হাঁটু মুড়ে বসে পড়ল মসৃণের সামনে, দু চোখে অশ্রু ঝরিয়ে অপরাধী কণ্ঠে বলল, এসব তো তোমার জন্মের আগের কথা। তুমি বা সুখ কেউই তখন ছিলে না, আর এতে তো সুখের কোনো দোষ নেই। তাহলে শাস্তি কেন ওকে দিবে? ওকে শাস্তি দিলেই তো আপনি যন্ত্রণা পাবেন। সেই নিকৃষ্ট কাজের অনুশোচনা তো এই অবধি করেননি, আজ সময় হয়েছে অনুশোচনা করার। যে মেয়েটাকে বেঁচে থেকেও মৃত বানিয়ে দিয়েছেন, যার বাবা মেয়ের অপমান সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়েছিল,
তার সবার হয়ে আজ আমি প্রতিশোধ পূরণ করলাম। সামান্য টাকার কাছে হেরে গিয়েছিল এক গরিব বাবা, স্বপ্ন দেখা এক তরুণী। আজ আপনার তো যথেষ্ট সামর্থ্য আছে, দেখি কি করতে পারেন। বর আর দাঁড়ালো না বিয়ে বাড়িতে, ধপধপ পায়ে খুব দ্রুত বিয়ে বাড়ির গেট থেকে বেরিয়ে গেল। সুখবতী কেবল গেটের পানে চেয়ে রইল। একটা মানুষ এত নিখুঁত অভিনয় করতে পারে, মসৃণকে না দেখলেই জানতেই পারত না। বিয়ের আগে সে সুখের পিছে কতদিন ঘুরল, আর দিন দুনিয়ার কেউ নেই বলে দয়া মায়া কুড়ালো। অবশেষে সেই সুদর্শন মানবের জন্য যখন সুখের মন গড়ল, তখনই এই ধাক্কাটা পেতে হলো। বিয়ের আসরে যখন চাপা গুঞ্জনে ভরে গেল, তখন কেউ ঠাস করে চড় বসালো সুখের গালে। সুখ চমকে উঠল, সাথে সাথে চমকে উঠল উপস্থিত প্রত্যেকটা মানুষ। যে মেয়েটা সদ্য বিয়ে ভাঙল, তাকে কোনো মানুষ এভাবে চড় দিতে পারে? সবাই উৎসুক দৃষ্টিতে চড় দেওয়া ব্যক্তিটার দিকে তাকালো। মানুষটা আর কেউ না, সুখের সৎমা সানজিদা বেগম। সানজিদা বেগম সুখের হাতটা ধরে টেনে দাঁড় করালো। দুই গালে আরো 2-4টা চড় বসিয়ে হিংস্র কণ্ঠে বলল, অপায়া অলক্ষী মেয়ে, জানতাম তোর কপালে ভালো কিছু নেই, মান ইজ্জত সব গেল। এখনো এখানে বসে আছিস কোন মুখে? লজ্জা শরম নেই বুঝি তোর? যা, গলায় দড়ি দিয়ে মর। সুখ তার টানা টানা ডাগর আখি যুগল বাবার পানে নিবদ্ধ করে। সেই আখিতে যেন রাজ্যের বিষণ্ণতা আর অসহায়ত্ব। আজাদ শেখ মেয়ের দৃষ্টির মানে বুঝতে পারেন, ছুটে আসে মেয়ের কাছে, বুকে জড়িয়ে নেন মেয়েকে। দুনিয়ার সবচেয়ে অসহায় বাবা যেন তিনি। ছোট্ট মানুষের মতো কেঁদে ওঠে বাবা, আর আহাজারি করে বলে, আজ সব আমার জন্য হলো রে মা, আমায় তুই ক্ষমা করিস। তোর বাবা দুনিয়ার সবচেয়ে অসহায় আর অপরাধী বাবা, যার নিজের ভুলের জন্য সন্তানের জীবনটা শেষ। এই পাপের কোনো ক্ষমা হয় না। সেদিন আমি সেই তরুণী আর তার বাবার দুঃখ অনুভব করতে পারিনি, তাই আজ আমার উপরওয়ালা আমাকে তা অনুভব করিয়ে দিল। এই পোড়ামুখ, এই লজ্জা আমি ঢাকবো কেমন করে মা? এই মানুষের যে ধিক্কার পাওয়ার ছাড়া উপায় নেই। সুখের চোখ যেন পানি শূন্যতায় আক্রান্ত। এত বড় ধাক্কাটাও তাকে বোধহয় পাথর বানিয়ে দিল। সুখের ফুপি সুখের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা স্বরে বলল, তুই চিন্তা করিস না সুখ পাখি, এর বিরুদ্ধে কিছু একটা করব। ওর বিরুদ্ধে আমরা মামলা করব। একটা মেয়েকে বিয়ের আসরে বসিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে মাঝপথে ছেড়ে যাওয়াটা অন্যায়। এর বিরুদ্ধে আমরা আইনি স্টেপ নিব। আমাদেরকে মিথ্যে বলে ভুলিয়েছিল সেই ছেলে। বাবা মা পরিবার থাকা সত্ত্বেও নিজেকে এতিম বলে দাবি করেছিল। সব কিছুর বিরুদ্ধে মামলা করব। এতক্ষণ বাকশূন্য হয়ে থাকা সুখের মুখে বুলি ফুটল। বুলিগুলো এত ধারালো ছিল যে ক্ষতবিক্ষত করে দিল উপস্থিত সকলের অন্তর। ভীষণ করুণ স্বরে সুখ বলল, পুলিশকে ঠিক কি বলবে ফুপি? একটা ছেলে তোমাদের কাছে এসে নিজেকে এতিম দাবি করে কতগুলো মিষ্টি কথা বলতেই তোমরা কিছু যাচাই বাছাই না করে নিজের মেয়েকে তার গলায় ঝুলিয়ে দিতে চেয়েছিলে। আর ছেলেটা কেন তোমাদের মেয়েকে বিয়ে করেনি? কারণ মেয়ের বাবাও কত বছর আগে তার খালামণিকে বিয়ের আসরে রেখে যৌতুক না দিতে পারায় বিয়েটা ভেঙে চলে এসেছিল। তাহলে ফুপি দোষের পাল্লা কারটা বেশি ভারী, একটু বলবে? নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। সুখের সৎমা বেধড়ক মারধর শুরু করলো সুখের উপর। সবাই যেন মারধর ঠেকাতে ব্যস্ত। তখন সুখের ছোট সৎবোন ছুটে এসে চিৎকার দিয়ে বলল, আম্মু আপাই তাড়াতাড়ি আসো, আব্বা কেমন যেন করছে। সবাই ভুরু কুঁচকে ফেলল। আজাদ শেখ তো মাত্রই এখানে ছিল। চারপাশে তাকিয়ে দেখে আজাদ শেখ কোথাও নেই। সবার প্রথম সুখই ছুট লাগায় বাবার ঘরে। সুখের পিছে ছুটল সবাই। আজাদ শেখের মুখ দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে, আর নিতর দেহটা পড়ে আছে মাটিতে। হাতে একটা ছোট্ট কাগজ, যেখানে লেখা, সাত করে মেয়ের নাম রেখেছিলাম সুখ, কিন্তু মেয়ের জন্মের পর 5 মাসের ছোট মেয়েটাকে ফেলে তার মা পালিয়ে গেল। সুখের জীবনকে সুখে ভরপুর করার জন্য আনলাম সৎমা, যার কৃপায় সুখের জীবন সুখীনতায় ভরে উঠল। আজ আবার ও আমার পাপের ফলের জন্য মেয়েটার জীবন কলঙ্ক লেগে গেল। মেয়ের জীবনটা হয়ে গেল সুখের অসুখ। সুখ বাবার দেহের পানে তাকালো। পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসা মানুষটাও আজ বিদায় নিল। বট গাছের ছায়াবিহীন সুখ টিকবে তো?
না সুখহীনতার গল্পে ভরে উঠবে সুখবতীর নির্মম জীবন। সুখের বাবার লাশটা বাড়ি থেকে বের না হতেই ভেসে এলো চাঞ্চল্যকার খবর। তার বোন লীলাবতী সদ্য ইন্টারে পা দেওয়া মেয়েটা প্রেগনেন্ট, আর তার সমস্ত কর্তৃত্ব সুখবতীর স্বপ্ন দেখানো মানুষ মসৃণের। এ যেন মরারে আবার মাইরা গেল। পুরো বাড়ি যখন বিষণ্ণতায় ছেয়ে রইল, তখন এই খবরটা নতুন করে উদয় হলো। বাড়ির বাহিরে খালি জায়গায় আজাদ শেখের মৃত শরীরটা রাখা হয়েছিল। আত্মীয় স্বজন সব সেখানেই ছিল। সুখ নিজের ছোট বোনটাকে আশেপাশে না দেখে অবাক হয়। ভেবেছিল ছোট মানুষ হয়তো পুরোটা ব্যাপার মানতে পারেনি। বাবা দুই বোনকে বেশ আদর করত, কিন্তু ছোট বোন সুখকে পছন্দ করত না। যতই হোক সৎ নামক তকমাটা তো তার শরীরে আর সম্পর্কের মাঝে লেপ্টেছিল। সুখ তখন উৎসুক হয়ে বাড়ির ভিতরে যায় বোনের খোঁজে। সুখ যখন লীলাবতীর রুমের সামনে যায় লীলাবতীর খোঁজে, তখন লীলাবতীর রুমের ভিতর থেকে কেমন একটা গঙ্গানির শব্দ ভেসে এসেছিল। সুখ ভুরু কুঁচকে ফেলে। আপনা আপনি দরজাটা হালকা খোলা ছিল বিধায় সুখ দরজাটা ধাক্কা দিতেই খুলে যায়। দরজা খোলার পরে দৃশ্যটুকু দেখে সুখ যেন বাকরুদ্ধ হয়ে যায়। লীলাবতীর শরীরটা ফ্যানের সাথে ঝুলে আছে আর ছটফট করছে। সুখ দ্রুত এগিয়ে যায় আর বোনের পায়ের নিচে পড়ে থাকা চেয়ারটা আবার সোজা করে রাখে। গলা থেকে দড়িটা খুলে দেয়। লীলাবতী যেন মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছে। নাকে মুখে ভীষণ কাশি আরম্ভ হয়। সুখ দ্রুত গিয়ে পানির গ্লাসটা এনে বোনের হাতে দেয়। লীলা পানিটুকু দ্রুত গতিতে পান করে। পানিটুকু খাওয়া শেষ হতেই লীলা মুখটা হাত দিয়ে ঢেকে কেঁদে দেয়। সুখ অবাক হয়, ভীষণ অবাক, কারণ লীলা কাদার মতন মেয়ে না। যদিও বাবার মৃত্যুর জন্য কান্না করছে ধরে নেয়, কিন্তু যা করতে নিছিল মাত্র সে কাজটার মানে কি? সুখ বোনের হাত সরিয়ে দেয় মুখের সামনে থেকে। ছোট থেকে অপছন্দ করা সুখকে হঠাৎ করেই নীলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। সুখ যেন একের পর এক চমক পাচ্ছে। বোনের মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে বলে, তুই কি করতে যাচ্ছিলি লীলা? বাবার মৃতদেহ এখনো বাড়ির চার দেয়ালের ভেতর আছে, যার শোকে বিধ্বস্ত পরিবারের প্রত্যেকটা মানুষ। আর তুই কিনা আরেকটা শোকে ডুবাতে চেয়েছিলি আমাদের। তোর কি এমন সমস্যা হয়েছে যে এইসব করতে চেয়েছিলি তুই? আমায় বল। লীলার যেন বলার মুখ নেই। এই লজ্জার কথা সে কাকে জানাবে? বয়সন্ধির অনুপ্রেরণায় যে পাপ সে করেছে, সেই পাপের কথা সে কাকে জানাবে? আদেও তার বেঁচে থাকাটা যুক্তিযুক্ত তো? বড় বোনের কপাল পুড়াবে বলে বাহিরের ছেলেটাকে বিশ্বাস করেছে। শুধু বিশ্বাস না, অন্ধবিশ্বাস করেছিল, যার কারণে নিজের সবটুকু সমর্পণ করেছিল সেই মানুষটার হাতে। আর আজ সেই মানুষ তাদের সর্বোচ্চ কেড়ে নিয়ে চলে গেছে। সে টেরও পায়নি। ঘর শত্রু বিভীষণ ছিল সেই মানুষ। লীলাকে চুপ থাকতে দেখে সুখ আবারও প্রশ্ন করল, লীলা বল, কি হয়েছে? তুই এটা কেন করতে গিয়েছিলি? পাগল হয়েছিস? লীলা বোনকে আবার জড়িয়ে ধরে বলল, আপারে সব শেষ, সর্বনাশ করে ফেলেছি আমি, বড় সর্বনাশ। নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি। মসলিন নামের মানুষটাকে বিশ্বাস করেছিলাম। হঠাৎ মসৃণ নামটা শুনে চমকে যায় সুখ। মনে মনে একটু হোঁচটও খায়। সে ভুল শুনল না তো? মনের মাঝে উদয় হয় একটা খুব নিম্নমানের ভাবনা। পরক্ষণে আবার নিজেকে সামলে নিয়ে ধিক্কার জানায় নিজের মনকে। ব্যাপারটা পরিষ্কার করে জানার জন্য প্রশ্ন করে নিজের বোনকে। করুণ স্বরে জিজ্ঞাসা করে, লীলা কি বলছিস? খুলে বল। তুই মসৃণকে পছন্দ করিস নাকি অন্য কিছু? লীলা কান্না করতে করতে মাথা নাড়িয়ে বলল, শুধু পছন্দ করি না, আমার ধ্যান জ্ঞান সবটাই তার নামে সমর্পণ করেছিলাম আপা। আর তার একটা ছোট্ট অংশ ধারণ করেছি নিজের শরীরে। সুখ যেন আকাশ থেকে পড়ল। এটাও শোনার ছিল শেষমেশ? তারই বোনের এত বড় ক্ষতি করেছে মসৃণ। সুখ যে মানুষটাকে বাবার পর আসন দিয়েছিল, সেই মানুষটাই সুখের জীবনের সব ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো। সুখকে স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে লীলা শব্দ করে কেঁদে উঠল। অপরাধী কণ্ঠে বলল, আপা, আমি মুসলিম ভাইকে ভালোবাসি। সেও বলেছিল সে আমাকে ভালোবাসে, তাই তো আমি তার উপর ভরসা করেছিলাম। কিন্তু সে আমাকে ধোঁকা দিবে ভাবিনি। সে বলেছিল সে তোমার উপর কি যেন একটা প্রতিশোধ নেয়ার জন্য বিয়ের নাটক করছে, কিন্তু সে বিয়ে আমাকেই করবে। আর আমিও তোমাকে অপছন্দ করতাম বিধায় রাজি হয়ে গিয়েছিলাম তার কথায়। কিন্তু সুখ নিজের কান চেপে ধরল, মাথা নাড়িয়ে বলল, না আর বলিস না কিছু লীলা, আমার যে আর সহ্য করার ক্ষমতা নেই। তুই কি করলি এটা? এখন কিভাবে বাঁচাবো আমরা তোকে? লীলা অবাক হয়।
অতি অবাক, কারণ সে ভেবেছিল এসব জানার পর সুখ হয়তো সবার আগে তার গালে চড় বসাবে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে সুখ তাকেই বাঁচানোর চিন্তা করছে। এতটা ভালো মানুষ হয়? লীলার আফসোস আকাশ ছুঁয়েছে। আপুরে পুরো বাড়িতে রিফিউজ করে যখন তাকে বিয়ে করবে মসৃণ, সেই কল্পনা চোখে ভাসিয়ে সে নিজেকে মসৃণের হাতে দিয়েছিল। এই জন্যই মানুষ বলে পাপ বাপকেও ছাড়ে না। পরের জন্য গর্ত করেছে, সে গর্তে নিজেই পড়েছে। লীলার মনে পড়ল মাসখানেক আগের কথা। এক আত্মীয় লীলার চুলকে অসুন্দর বলে সুখের চুলের প্রশংসা করেছিল। লীলার চুলও তেমন সুন্দর না, কিন্তু সুখের চুল কোমর অবধি ঘন কালো, প্রশংসাযোগ্য। লীলা তখন সহ্য করতে না পেরে নিজের মাকে দিয়ে সুখের এত বড় বড় চুলগুলো কাটিয়ে একদম ছোট করে দিয়েছিল। এ লজ্জা ঢাকবে কোথায় সে? সুখ কতক্ষণ চুপ করে কিছু ভাবল, তারপর লীলার গালটা দু হাতে আগলে নিয়ে বলল, তুই চিন্তা করিস না লীলাবতী, এই কথা কেউ জানবে না। বাড়ি ভর্তি মানুষই গিজ গিজ করছে, এই কথা যেন কারো কানে না যায়। আমরা যেভাবেই হোক মসৃণের আসল ঠিকানা খুঁজে বের করব। তোর জীবনটা আধারে হারিয়ে যেতে দেব না আমি। লীলাবতী ছুটে বের হয়ে গেল রুম থেকে, হয়তো চক্ষু লজ্জায়। সুখ জানালার সামনে গিয়ে দাঁড়ালো। দুতলার পুরনো বাড়ি, তবে বেশ রাজকীয় একটা ছাপ আছে। দুতলার জানালা থেকে সাদা কাপড়ে মোড়ানো বাবার লাশটা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। বাবার লাশের বিপরীত দিকটায় চাচারা ফুপিরা কিছু নিয়ে কথা বলছে বললে ভুল হবে, বেশ তর্কতর্কি হচ্ছে বলা যায়। আর তর্কতর্কিটা কি নিয়ে সেটাও জানা আছে সুখের। এ বাড়ির সম্পত্তি এতদিন বাবার কারণে ভাগ হয়নি, হাড়ি আলাদা হয়নি। আজ বাবার লাশটা বিদায় হওয়ার আগে আলাদা হয়ে যাবে বাবার শখের পরিবার, শখের এই রাজকীয় মহল। এত এত সম্পত্তি তো মানুষটা নিয়ে যেতে পারল না, কিন্তু একদিন মানুষটাই নাকি সামান্য টাকার জন্য একটা মেয়েকে বিয়ের আসরে রেখে বিয়ে ভেঙে চলে এসেছিল। ভাবা যায়? সুখও ভাবতে পারেনি বাবার অতীতের এহনও নিষ্ঠুর আচরণ। বাবাটা যে বড্ড ভালো ছিল, তার এই জীবনটাতে বাবা আর দিদাই একমাত্র তার পক্ষে কথা বলতো, স্নেহের হাতে তাকে বুকে টেনে নিত। আজ বাবা নেই বলে একটা সাজানো পরিবারও থাকবে না একসাথে। কি নির্মম পরিহাস! একটা মানুষ ঘুমিয়ে আছে চিরদিনের মতো, সেই ঘুম আর ভাঙবে না কবু। এই দুনিয়ার এত বছর কাটিয়ে যাওয়া মানুষটার প্রতি উপস্থিত কারো মায়া নেই, বরং তার রেখে যাওয়া জিনিসের প্রতি লোভ। ওই তো সৎমা ও চাচাদের সাথে কোমরে আঁচল গুজে বাঘ বিদণ্ডায় লিপ্ত। তার স্বামীর মৃতদেহ, সেই শোক পালনের সময় তার নেই। এর চেয়ে বড় জিনিস সম্পদ, সেটা গুটিয়ে নিজের করে নেওয়ায় সে ব্যস্ত। মৃত মানুষ তো একটু পরে চলে যাবে কবরের ভিতরে, মাটির নিচে। তারা তো মাটির উপর থাকবে, তাই ভিত্তিটা শক্ত করার এত তাড়া। সুখ দোফোটা চোখের জল ফেলল এই বাড়ির স্বার্থপরতা দেখে। কার জন্য বাবাটা সারা জীবন কষ্ট করে গেল? এই সবের জন্য? সুখ ভিতর থেকে উগড়ে বেরিয়ে আসলো আর্তনাদ, যে আর্তনাদ পৃথিবীতে থাকা মানুষদের তাচ্ছিল্য করে বলছে, মায়া এখন কম দামি, মানুষের চেয়ে সম্পদ দামি। পুরো বাড়িময় আবারও একটা গুঞ্জন রটে গেল। ভীষণ ঝড় গেল সুখের উপর, কলঙ্কিনী তকমা লাগলো তার শরীরে। সবার মুখে মুখে একটাই বুলি, আর এ বুলির কারণ হলো সুখ নাকি অন্তঃসত্ত্বা। ভীষণ মার খেয়ে সুখ যখন বিছানায় এক কোণে পড়ে রইল, তখন টেবিলের কোণে থাকা তার ফোনটা বেজে উঠল। ব্যথায় রক্তাক্ত হওয়া শরীরটা নিয়ে খুব কষ্টে উঠে দাঁড়ালো। ফোনটা হাতে নিতেই দেখলো পরিচিত নাম্বার। খুব কষ্ট করে রিসিভ করতে অপর পাশ থেকে কোনোরূপ প্রতিক্রিয়া আসলো না। সুখ কতক্ষণ হ্যালো হ্যালো করতে অপর পাশ থেকে ফোনটা কেটে গেল। সুখ ছোট্ট শ্বাস ফেলে খাটে গিয়ে বসতে নিলেই জানালা দিয়ে কিছু একটা তার ঘরে এসে পড়ল। সুখ ভুরু কুঁচকালো। ধীরে ধীরে জানালার কাছটাতে গিয়ে দাঁড়িয়ে কতক্ষণ তাকিয়ে কারো দেখা পেল না। পায়ের কাছে পাথর মোড়ানো একটা সাদা কাগজ পেল, যেখানে লেখা, সুখবতী সুখের হোক, তার অসুখে আমার অসুখ। সুখ অবাক হয়, চিরকুটকে দিল। আর তার পরিবারই বা এই প্রেগনেন্সির ভুল খবর কিভাবে জানলো? সে বলেনি, আর লীলাবতীও বলবে না নিশ্চয়। তাহলে বলেছেটা কে? হঠাৎ করে জ্বলতে থাকা জায়গাগুলোতে ঠান্ডা অনুভব হতে চমকে ওঠে সুখ। তার ব্যথার স্থানে ব্যথা দেওয়া মানুষ তো অভাব নেই, কিন্তু ব্যথা দূর করার মানুষের যে ভীষণ অভাব। সেই অভাবহীনতার মরুভূমিতে এমন মলম লাগানোর মানুষ কে এলো?
সুখ অনুভব করলো একটা রুক্ষ শুষ্ক হাত অনবরত তার পিঠে ঘাড়ে কিছু একটা মালিশ করে দিচ্ছে, যার জন্য এতক্ষণ জ্বলে যাওয়াটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। সুখের মনে পড়ল এখনো তার বাড়িতে একজন মহিলা বাকি আছে, যার রুচি থেকে এখনো সুখ নাম মানুষটা উগড়ে যায়নি। ষাটোর্ধ্ব মনোয়ারা বেগম আজও সুখবতীর সুখের আশায় দ্বার খুলে বসে থাকে। আজ নিজের কুঁচকে যাওয়া শরীর আর বার্ধক্যের ভার নিয়েও সুখকে সমস্ত দুঃখ থেকে আড়াল করতে চায়। তার দাদি যান আজও তাকে আগলে রাখতে চায় দুঃখ নামক বড় হিমালয় থেকে। রুমে সুখ আর তার দাদি বাদে আরেকজনের উপস্থিতিও টের পায় সুখ, কিন্তু ফিরে তাকানোর প্রয়োজন বোধ করে না। একটা বিশাল কামরায় নীরবতার জালে জড়িয়ে থাকে তিনটি মানুষ, তিনটি মানবী। একজন বয়সের ভারে বৃদ্ধ প্রায়, একজন দুঃখের ভারে ক্লান্ত, আরে কজনে পাপের ভারে কুজো। নীরবতা ভেদ করে অনেক বছরের জীবন সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন মহিলাটা এবার দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো। মাইয়া মানুষের জীবন মানে খড়কুটো, সময়ের স্রোতে গা ভাসাইয়া চলতে হইব তাদের। কখনো মাইনা নিতে হইব, কখনো মানাই নিতে হইব। কিন্তু এই মাইনা নেওয়া আর মানাই নেওয়ার মাঝখানে যখন সমীকরণ অমিল হইয়া যায়, তখন সেই স্রোতের বিপরীতে গা ভাসারই উচিত। তুমি সারা জীবন সব মানাইয়া নিবা আর কেউ তোমার দিকে দেখব না, সেইটা তো হইতে পারে না। মাইয়া বইলা কি বাঁচার শখ জাগে না? কখনো কখনো বাঁচার লাইগা স্রোতের বিপরীতে গা ভাসানো উচিত। হয়তো স্রোতের বিপরীতে গা ভাসাইয়া হাল শক্ত না রাখতে পারলে তুমি অথই জলে হাবুডুবু খাইবা, হয়তো একসময় তলায়া যাইবা গভীর সমুদ্রে। কিন্তু যদি বিপরীতে গা ভাসাইয়া কুল পাইয়া যাও, তাহলে তুমি রাজা। কি কইছি বুঝছো সুখবতী? সুখ কিছু বলে না দাদিজানের কথার পরিপ্রেক্ষিতে। কথাগুলো যেন সে অনুভব করতে ব্যস্ত। আচ্ছা দাদি, স্রোতের বিপরীতে গা ভাসানো বলতে কি বুঝিয়েছ? এই অন্যায়ের প্রতিবাদ করা? কিন্তু আদৌ সে টিকতে পারবে তো? স্রোতের বিপরীতে হাল শক্ত করে না ধরলে যে অতলে হারিয়ে যাবে। আচ্ছা, এমন বাঁচা থেকে একবার নিয়ম ভেঙে না হয় হারিয়েই গেল, আর না হয় রাজার মতন বাঁচল। ঘরের মাঝে এবার রিনরিনে কান্নার শব্দ শোনা যাচ্ছে। এই বিভীষিকাময় কালো আধার রাতে এই কান্নাটা যেন কেমন ভয়ানক শোনাচ্ছে। সুখ এই কণ্ঠের অধিকারীকে চেনে। দাদি এবার সুখের হাতটা ধরে উঠিয়ে বসালো। একটা কৌটা থেকে মলমটুকু বের করে সুখের হাতের মাঝে ঘষতে লাগলো, আর সেখানে দৃষ্টি নিবদ্ধ করে বলতে লাগলো, মাইয়া মানুষের অলংকার কি জানো সুখবতী? তার চরিত্র। সেই চরিত্রে পরিষ্কার রাখতে হইব পানির মতন। চাঁদ এত সুন্দর জিনিস, কিন্তু আমরা চাঁদের মতন চরিত্র পরিষ্কার রাখার কথা কখনো বলবো না, কারণ চাঁদেরও কলঙ্ক আছে। পানির কোনো কলঙ্ক নাই, কেবল আছে পবিত্রতা। তাই পানির মতন রাখবা চরিত্র। আর যদি চরিত্রের থেকেও তোমার কাছে অন্য কোনো জিনিস বড় হইয়া যায়, তাহলে তোমার কাল বিলম্ব না কইরা সেই দিনই মইরা যাওয়া উচিত। গলায় কলসি বাইন্দা পানিতে ঝাঁপ দেওয়া উচিত। শরীর যেমন ব্যস্তহীন নগ্ন, তেমনি চরিত্রহীন নারী নগ্ন। এই নারীর বেঁচে থাকা অপেক্ষা মৃত্যু শ্রেয়। সুখ চোখ তুলে এবার দাদিজানের দিকে তাকায়, অতঃপর তার খাটের সাথে দাঁড়ানো লীলাবতীর দিকে তাকায়। দাদি কখনোই তাকে এমন ধারা কথা বলবে না। তাহলে দাদি কি লীলাবতীকে এসব বলছে? সুখ আটকে ওঠে। না না, সে কলঙ্কিনী হোক, কিন্তু লীলার শরীরে সেই তকমা লাগতে দিবে না। সুখ কিছু বলার আগে লীলাবতী কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে যায়। দাদিজান কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং আর এক দফা মলম নিয়ে সুখের হাঁটুর মাঝে মেখে দিচ্ছে। সুখ অবাক কণ্ঠে বলল, দাদিজান, তুমি ওইসব কি বললে? দাদিজান পায়ের দিকে তাকিয়েই বলল, তোমার থেকে জীবনটা আমি বেশি দেখছি, আর এত বেশি কিছুই দেখছি যে মাঝে মাঝে অনেক কিছু প্রকাশ না করতে পারার কষ্টে ময়রা যাইতে মেলা মন চায়। লীলাবতী সেদিন ডিম ভাজির গন্ধ শুইনা বমি করছিল। কাইলি যখন তোমার বিয়ার রান্নাবান্না চলছিল, তখনও মাংসের ঘ্রাণ শুইনা বমি করছে। গত পরশু অর্ধেক আমের আচার সে শেষ করছে। কি ভাবছো তুমি? চুলগুলো আমার বাতাসে পাকছে?
তোমার চেয়ে বেশি এই দুনিয়া দেখছি, তাই কইতে কলিকাতা বুঝি। সুখ যেন এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। দাদিজান সবটা বুঝতে পেরেছে। যাক, অন্তত এই মানুষটা তাকে ভুল বুঝেনি। সুখ দাদিকে জড়িয়ে ধরে দাদির শরীর থেকে কেমন যেন একটা মিষ্টি ঘ্রাণ ভাসে। আচ্ছা, এটাকেই কি মা মা ঘ্রাণ বলে? সুখ দাদিকে জড়িয়ে ধরে বলল, দাদি, এই মিথ্যে অপবাদটা কে ছড়ালো গো? আমি জানি না, হঠাৎ কইরা বাড়িতে গুঞ্জন উঠল তুমি নাকি পোয়াতি, আর তারপরই তোমার ডাইনি মায়ের অত্যাচার। সুখ আর কিছু বলল না, কেবল ছোট্ট শ্বাস ফেললো। কে করেছে এই নিকৃষ্ট কাজ? কার এতে লাভ? দাদি সুখের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এত মায়ের খাইয়াও তুমি প্রতিবাদ করো না কেন? আমি তো বুড়া মানুষ, কয়দিন পর কবরে চইলা যামু, তাই ঝামেলা করতে ভয় হয় যদি বাইর কইরা দেয়। কিন্তু তুমি তো মাত্র যৌবনে পা দিছ, নিজের হইয়া প্রতিবাদ করতে পারো না? এখন কার যুগের মাইয়া হইয়াও এসব সহ করো? জানো, তোমার দাদা জান অনেক খারাপ মানুষ আছিল, হেই এখন মইরা গেছে, এইসব কন ভালা না। কিন্তু তোমার লাইগা কইতাছি, তোমার দাদা জানের কর্মের জন্যই তো তোমার এই দশা। সেই তো তোমার বাপের বিয়ার আসর থেকে তুইলা আনছিল। টাকার লোভ আর নারীর লোভ ছিল তার প্রচুর। যে পুরুষের নারীর প্রতি থাকে ঝোঁক, সেই পুরুষ কোনো নারীর না হোক, সেই পুরুষ মানুষ বেঁচে থাকার চেয়ে মৃত্যু ভালো। যখন তোমার ফুপি পেটে, তখন শুনি সে আরেকটা বিয়া করব। তারপর আমি ঝামেলা কইরা আমার বাপের বাড়ি চইলা আহি। হেই আমলে এতগুলা ছেলে মেয়ে লইয়াও যদি আমি এমন প্রতিবাদ করতে পারি, তাইলে তুমি পারবা না কেন? সুখ নিস্তেজ কণ্ঠে বলল, কারণ তোমার বাবা বাড়ি নামক জায়গাটা শক্তি ছিল, আর সেটা তো আমার দুর্বলতা। মনোয়ারা বেগম আর কোনো কথা বললেন না, সুখের পাশে শুয়ে পড়লেন। সুখ বৃদ্ধ দাদির উষ্ণ বুকে মুখ গুজে রইল, একটু শান্তির খোঁজে। এই সম্বলহীন বৃদ্ধাই যে এই তরুণীর সম্বল। দরজার বাহিরে এমন দৃশ্য দেখে কেউ একজন অনুশোচনায় কেঁপে উঠল। সুখবতীর সুখের বীজটা অঙ্কুরেই বিনষ্ট করেছে তো সেই, নিজের কাছের মানুষের পাপ ঢাকতে। এক আকাশ সমান পাপ সে করে ফেলেছে। মাথার উপর সূর্য যখন তার উত্তপ্ত তেজ ছড়াতে ব্যস্ত, তখন সেই তেজি সূর্যের নিচে থাকা এক নিস্তেজ মানবী তার জীবনটা আবার স্রোতের বিপরীতে ভাসানোর পরিকল্পনায় ব্যস্ত। দোতলার রুমটা দিয়ে বাড়ির উঠানটা খুব ভালো করে দেখা যাচ্ছে। কাল এখানে বাবার লাশটা রাখা ছিল। হঠাৎ বুকের মাঝে চিনচিনে কষ্ট হানা দিল সুখের। তার এই পৃথিবীতে কেহ নেই। হঠাৎ সুখের পাশে তার ফুপি লিলুয়া এসে দাঁড়ালো। সুখ ফুপিকে দেখে চোখের জলটা মুছে ফিরে তাকালো। লিলুয়া পরম যত্নে ভাইয়ের মেয়ের চোখটা মুছে আলতো হাতে মুখটা দুই হাতের মাঝে নিয়ে বলল, কাঁদছিস কেন সুখ পাখি? তোর বাবা নেই তো কি হয়েছে? এই যে আমি আছি, তোর দাদি আছে। পৃথিবীতে তুই একা নেই, কিন্তু তোর গর্ভে যেই শিশুটা বড় হচ্ছে তার কি হবে? বাবা বিহীন সে পৃথিবীতে আসবে কি পরিচয়ে? সুখের কলিজায় কথাগুলো তীরের মতন লাগলো। যে কলঙ্ক সে করেনি, সেই কলঙ্কের কালি দিয়েই তার সারা শরীর লেপানো। পরক্ষণে আর একটা কথা তার মাথায় আসে, সত্যি তো তার না হোক, লীলাবতীর সন্তানের কি পরিচয় দিবে সে? খুব দ্রুতই মসৃণ যে জায়গায় থাকে সেখানে যেতে হবে, লীলাবতীর সন্তানকে পরিচয় দিতে হবে। সুখ তাড়াতাড়ি নিজের ওড়নাটা নিয়ে শরীরে জড়িয়ে টাকার ব্যাগটা হাতে নিয়ে যেই না ঘর থেকে বের হতে যাবে, অমনি তার ঘরের সামনে হাজির হয় তার ফুফাতো ভাই রেদোয়ান। সুখ আকস্মিক রেদোয়ানকে দেখে থমকে যায়, অবাক কণ্ঠে বলে, আপনি? রেদোয়ান বাঁকা হেসে ফিসফিস কণ্ঠে বলল, তোমার সর্বনাশ দেখতে এলাম সুখ পাখি। মা যখন বলল তোমার বিয়ে ভেঙে গেছে আর তুমি গর্ভবতী, বিশ্বাস করো নিজেকে এত খুশির সময় আর আটকে রাখতে পারলাম না, চলে আসলাম তোমার বিধ্বস্ততা দেখতে। সুখ দু কদম পিছিয়ে যায়। এই যে সামনে দাঁড়িয়ে থাকা কুশ্রী হৃদয়যুক্ত মানুষটা তার ফুপির ছেলে, মানুষ না যেন জানোয়ার। ততক্ষণে সুখের ফুপি এগিয়ে এসে বলল, কোথায় যাচ্ছিস সুখ পাখি? আর রেদওয়ান তো কাল বিকেলে এসেছিল, তুই তখন রুমে ছিলি বিদায় দেখিসনি। সুখ থমকে গেল।
দুঃখ বুঝি কম ছিল যে নতুন করে আরেকটা দুঃখ হাজির হলো? সুখকে বাড়ির উঠানে টেনে হাজির করলো তার সৎমা। ওনার হাতে সুখের জামা কাপড়ের কালো ব্যাগটা। ভীষণ ক্রোধে ব্যাগটা উঠানের মাঝে ছুঁড়ে মেরে ফেলে চিল্লিয়ে বলল, এখনো কোন আক্কেলে এ বাড়ির ভিতরে আছিস? কি ভেবেছিস কলঙ্ক নিয়ে এ বাড়িতে থাকবি? কখনোই না। এ বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাবি। তোর মতন মেয়েকে এ বাড়িতে এক মুহূর্তেও টিকতে দেব না। যা, বের হ। বাড়ি ভর্তি লোক, কিন্তু কেউ কিছু বলল না। সুখের ফুপি কতক্ষণ চেষ্টা করেছিল এই মহিলাকে থামানোর, কিন্তু কোনো লাভ হলো না। সুখ মাথা নিচু করে কেবল দাঁড়িয়ে আছে। আজ সুখ কাঁদছে না। সুখকে চুপ থাকতে দেখে দ্বিগুণ ক্রোধে তার সৎমা ধাক্কা দিয়ে উঠানে ফেলে দেয়। রেদওয়ান নামের ছেলেটা আটকে ওঠে, বলে, কি করছে মামি? সুখ কিন্তু এখন একা না, ওর বাচ্চার যদি ক্ষতি হয়ে যায় তখন কি হবে? সুখ অবাক চোখে তাকায় রেদওয়ানের দিকে। সুখকে তাকাতে দেখে রেদওয়ান বাঁকা হাসি দিল। সুখ বুঝলো আসলে রেদওয়ান এমন মিষ্টি ভাষায় আগুনে ঘি ঢালার কাজটা করলো। সুখের বৃদ্ধা দাদি সুখের কাছে গিয়ে সুখকে ধরে উঠায়, নরম কণ্ঠে বলে, বাপ মাহারা মাইয়ারা কোথায় যাইব বউ? তুমি তো তার আশ্রয়ে। শাশুড়ির সুখের হয়ে পক্ষপাতিত্ব পছন্দ করল না সানজিদা বেগম। রেগে গিয়ে বলল, আপনার তো এক পা কবরে গেল আম্মা। এমন পাপীর হয়ে কিভাবে কথা বলছেন? পরকালের ভয় নেই? পাপীর হয়ে কথা বললে আপনিও পাপী হবেন। একটু তো ভয় করেন, পাপের সঙ্গ ছাড়েন, পাপের মুখে থুতু ফেলেন। বৃদ্ধ মনোয়ারা বেগম পরনের সাদা থান কাপড়টা আঁচল টেনে হাসি মুখে বলল, তাহলে প্রথম থুটা তোমার মুখেই মারি বৌমা। তোমার সঙ্গ দেওয়ার মতন পাপ এই দুনিয়ায় আর নাই। ফুঁসে উঠল সানজিদা বেগম। শাশুড়ির দিকে তেড়ে গিয়ে শাশুড়ির বাহু ধাক্কা দিয়ে বলল, বাহ, বুড়ি মহিলা আমারটা খেয়েই আমাকে পাপ বলছে। আপনিও বের হন বাড়ি থেকে। এই বাড়িতে আপনার ঠাঁই নেই। এ বাড়ি থেকে যদি কাউকে বের হতেই হয় তাহলে সবার প্রথমে আপনি বের হবেন। সুখের এহনো কথায় আকাশ থেকে যেন পড়ে সানজিদা বেগম। শুধু সানজিদা বেগম না, উপস্থিত সবাই আকাশ থেকে পড়লো যেন। সেখানে সুখের দুই চাচা, চাচি আর চাচাতো ভাই বোনও উপস্থিত ছিল। কিন্তু সানজিদা বেগমের এহনো আচরণে কোনো প্রতিবাদ করল না। কিন্তু সুখের তেজি রূপ তাদেরকেও অবাক করেছে। সানজিদা বেগম অবাক কণ্ঠে বলল, এই এই তোর মুখে বলি ফুটেছে বেশি? আমি বাড়ি থেকে বের হব মানে? বেশি সাহস হয়েছে তোর? আপনি বাড়ি থেকে কেন বের হবেন সেটা আশা করি বুঝতে পেরেছেন। আমি না হয় খুলে নাই বললাম, আর এই মানুষটাকে বের হতে বলছেন কোন সাহসে? এই বাড়ি ওনার ছেলের, আপনি বের হতে বলার কে? সুখের তেজি কণ্ঠে থতমত খেয়ে গেল উপস্থিত সবাই। সানজিদা বেগম আমতা আমতা স্বরে বলল, কি বলছিস তুই? পাগল হলি নাকি? এই তোর লজ্জা নেই, তাই না? বাপহীন বাচ্চা গর্ভে নিয়ে ঘুরছিস, আবার বড় বড় কথা বলছিস। এ লজ্জায় মরা উচিত তোর। গলায় দড়ি দে। বৃদ্ধা মনোয়ারা ছেলের বউয়ের দিকে এগিয়ে এসে বললেন, যে সত্যিকার অর্থে কলঙ্কিনী সে গলায় দড়ি দিলে খুশি হবে তো বৌমা? সানজিদা অটল কণ্ঠে বলল, হ্যাঁ, অনেক খুশি হব। মনোয়ারা এবার লীলার দিকে তাকিয়ে দ্বন্দ্বহীন মুখে মিষ্টি এক হাসি দিয়ে বলল, লীলাবতী তোর মা কি বলছে শুনেছিস? লীলাবতী আকস্মিক নিজের নাম শুনে চমকে ওঠে। তাড়াতাড়ি চলে যায় নিজের রুমে। একে একে সবাই নিজের ঘরে চলে গেল। সানজিদা বেগম কিছু না করতে পেরে নিজেও ঘরে চলে গেল। আপদ বিদায় করতে না পারার দুঃখে সানজিদা বেগম ফুস ফুস করতে ঘরে চলে গেল। দাদি আফসোসের শ্বাস ফেলে বলল, দেখলা সুখবতী, আমার মাইয়া বলার কাহিনী। তাগোর সামনে তাদের মারে এত অপমান করলো একটা মানুষ, একটা কুলাঙ্গারও মুখ খুলল না। মুখ খুললে যদি আমার খাওনের দায়িত্ব তাদের উপর পড়তো সেই ভয়ে। এইগুলা আমার গর্ভের কলঙ্ক। বাপের রক্ত শরীরে আছে তো, বুঝলা সুখবতী? বৃদ্ধা নামক সময়টা জীবনের আরেকটা অপরাধ। পৃথিবীতে সব মানুষ যেন বৃদ্ধ হওয়ার আগেই মইরা যায়। বাইসা থাইকা মরার চেয়ে একেবারে মরাই ভালো।
বৃদ্ধারা তো অহন কুত্তার আসনও পায় না। বয়স্ক মানুষ মরলে তার পরিবার বাইসা যায়, এই হইল যুগ। সুখ দাদিকে জাপটে ধরে দাদিজান সুখের পিঠে হাত বুলিয়ে বলল, কি গো মেয়ে, স্রোতের বিপরীতে গা ভাসানো শুরু করে দিয়েছ? সুখ টলমলে চোখে মুচকি হাসি দিয়ে বলল, দেখি না একবার বিপরীতে গিয়ে কি হয়, অতলে তলিয়ে যাব আর না হয় রাজা হব। দাদি হেসে দেয়। মেয়েটা যে এত সহজে শক্ত হবে ভাবতেও পারেনি সে। অন্ধকার রুমে বসে লীলাবতী কারো সাথে ফোনে বাক বিতর্কে যুক্ত। করুণ স্বরে লীলাবতী বলছে, আমার বাচ্চার দায়িত্ব তুমি নেবে না? তুমি কি তাকে স্বীকার করবে না?